শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতান্ত্রিক শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এদিকে আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ, আর ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ষড়যন্ত্র হতে পারে বলে সংশয় রয়েছে বিএনপি নেতাদের মাঝে। দলের চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটেছে অনেকটাই, তবে ভোট নিয়ে নতুনভাবে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে বিবাদ মাথাচাড়া দিচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, শেখ হাসিনা বিদায় নিলেও রাজনৈতিক দলগুলোই রয়ে গেছে প্রেতাত্মা। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, 2008 সালের নির্বাচনও ছিল পাতানো। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেটা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। 111-এর মাধ্যমে একটি সরকারকে তখন পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। একই দিন রাজধানীর শাহজাহানপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা অনুষ্ঠান। সেখানে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ তোলেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। সেই ষড়যন্ত্রের আশঙ্কা বলতেই বলছি যে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। কেন? শুধু সরকারের সদিচ্ছাই কিন্তু যথেষ্ট না। নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার। একটি গোষ্ঠী ইনিয়ে বিনিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের রুখবে জনগণ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। গণতান্ত্রিক উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে মানুর মারুফ, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি বলেন, কোনো চাঁদাবাজকে দেশে থাকতে দেয়া হবে না। মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয়, তবে চাঁদাবাজ যেই হোক কাউকেই ছাড় দেয়া হবে না। আলুর দর নিয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কৃষক আলুর দাম পাচ্ছে না, কিন্তু ভোক্তা আলু কিনছে বেশি দামে। মধ্যস্বত্বভোগীরাই মুনাফা করছে। কৃষি মার্কেট পরিদর্শনের সময় দোকানীদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে এটি ব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন উপদেষ্টা। নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেইন। চাঁদাবাদের উপরে কোনো প্রেশার নাই। যে কোনো চাঁদাবাদ ধরন পান আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। দেশের স্বার্থেই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসি একমাত্র অংশীজন নয়। মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব। এদিকে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেছেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ মহাসংকটে পড়বে।
শক্তিশালী নির্বাচন কমিশন এবং সুষ্ঠু ভোট আয়োজনে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে ইসি। কিন্তু শুধু কমিশনের একার পক্ষে কি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব? নিরপেক্ষ ভোট আয়োজনে ইসির ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। রাজনৈতিক দলগুলো বলেছেন তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। সংগঠনটির চেয়ারম্যান বলেন, দ্রুত নির্বাচন এবং দলগুলোর বিভেদ দূর না হলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা রয়েছে। সুষ্ঠু নির্বাচনে সংস্কারের বিকল্প নেই মনে করেন বদুল আলম মজুমদার। পিয়ার নির্বাচনকে বলি, নারীদের ভোটে দাঁড়াবেন যে কত পার্সেন্ট দাঁড়াবে, এই সকল কিছু যখন অমীমাংসিত থেকে যাচ্ছে তখন সে অবস্থায় কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় যে আগামী নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যারা ফ্যাসিস্ট শক্তি রয়েছে তারা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছে কিনা। প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও আপনারা আপনাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবেন। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। আমাদের যদি একটা বিতর্কিত নির্বাচন হয়, জালিয়াতি নির্বাচন হয়, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হব। পুরানো পথ ধরে চললে সেই আবারও বিতর্কিত নির্বাচনই হবে। এই জন্যই অনেকগুলো বিধিবিধান, আইন কানুন, প্রতিষ্ঠানে সংস্কার। ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন হবে পক্ষপাতদুষ্ট। প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিক ভূমিকা পালন না করে, ইতিবাচক ভূমিকা পালন না করে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা দুরূহ। রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা তারা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পাঠাতে যায় তাহলে নির্বাচন সুষ্ঠু করাটা দুরূহ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আইনি প্রক্রিয়ায় সুরাহা হবে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রোগীদের অনর্থক ও অতিরিক্ত টেস্ট দেওয়ার অত্যাচার বন্ধ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দেশের মানুষ শখে নয় বরং বিরক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশ যায় বলেও মন্তব্য করেন তিনি। সকালে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এজিএম অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। প্রেসক্রিপশন দেওয়ার সময় ডাক্তারদের দালালের ভূমিকা না নেওয়ার আহ্বানও জানান তিনি। সকালে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে শুরু হয় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এজিএম। এতে যোগ দেন আইন উপদেষ্টা। অনুষ্ঠানে ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের মুখে ছিল স্ব প্রতিষ্ঠানের সুনামের ফুলঝুরি। তাদের দাবি, চিকিৎসার জন্য প্রয়োজন নেই বিদেশ যাওয়ার। গত এক বছর যে ভারতে আমাদের ভিসা দিচ্ছে না, কিন্তু আমরা দেশে সব চিকিৎসা দিচ্ছি বা দেশে চিকিৎসার অভাবে কেউ মারা যাচ্ছে, বিদেশে যায়নি, এমন কোনো ঘটনাও কিন্তু আমরা শুনি না। তবে আইন উপদেষ্টার বক্তব্যে পাল্টে যায় পুরো পরিবেশ। বাংলাদেশের বেশিরভাগ চিকিৎসকই রোগীদের সমস্যার কথা শুনতে চায় না, এমন অভিযোগ করেন তিনি। এখানে ঢাকার একটা হসপিটাল গেছে, তার 14টা টেস্ট দিয়েছে, পরে রাগ করে সে ময়মনসিংহ চলে গিয়েছে, টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে। ওখানে পরিচিত ডাক্তার ছিল। এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে, বড় লোকদের গলা কাটেন, সমস্যা নাই। গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান। 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না। বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায়? ভারতে ব্যাংককে এমন মানুষের চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই। ত্যক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায়। বন্ধ করেন তাদেরকে, তাদের যাওয়াটা বন্ধ করেন। এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। নির্ধারিত কোম্পানির ওষুধ লিখার প্রবণতা বন্ধ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান এই উপদেষ্টা। ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের। আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে? খসরু ভাই থাকে? তা আপনারা ওষুধ কোম্পানির দালাল? ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? মোট লাভের অন্তত 10 ভাগ কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বিনিয়োগ করতে ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল মালিকদের প্রতি আহ্বানও জানান আইন উপদেষ্টা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মেধা পাচার ঠেকাতে এবং মেধাবীদের দেশে ফিরিয়ে আনতে শিক্ষা ব্যবস্থায় দরকার রিভার্স ব্রেইন ড্রেন, অর্থাৎ মেধাবীদের বিদেশে পড়ার ব্যয় বহন করবে রাষ্ট্র এবং শর্ত থাকবে দেশে ফিরে আসার। এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ ERI এর এক সেমিনারে এই মত উঠে এসেছে। বলা হয় শিক্ষক নিয়োগেও রাজনৈতিক প্রভাব নয়, মেধাকে গুরুত্ব দিতে হবে।
of 2025 have been বাংলাদেশের চাহিদা ভিত্তিক শিক্ষা, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ ইআরআই। রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে আলোচনায় অংশ নেন শিক্ষক, উপাচার্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্কলার, শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও গবেষকরা। আমাদের চাকরির জন্য ধর্ণা দিতে হবে। সেমিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষকদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক পরিচয়ে শিক্ষক হওয়ার নজির বিশ্বে কোথাও নেই। এমন প্রবণতায় মেধাবীদের হারাচ্ছে বাংলাদেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির মতে, শিক্ষাঙ্গনে নানা অনিয়ম, সনদধারী, মূর্খ তৈরি করছে। দেশের সংকটে পাওয়া যাচ্ছে না মেধাবী কাউকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এমনভাবে রাজনীতিতে যুক্ত করেছেন যে তারা পলিটিক্যাল পার্টির অফিসে গিয়ে 3য় নাম্বার 4র্থ নাম্বার এই যে রতে গিয়ে বসে থাকে তারা, আর আপনি চাচ্ছেন যে এখানে একটা চ্যালেঞ্জিং এডুকেশন সিস্টেম হবে। ইটস নট পসিবল। সাংঘাতিক জ্ঞানী ব্যাপক ফাইট করে বিসিএস এর বড় বড় অফিসার হয়েছে, তাই না? অনেক টাকার মালিক, অনেক অপরাধ করেছে, কিন্তু এখন তাকে যদি জিজ্ঞেস করেন যে কার জীবনটা বেটার, তোমার সেই ভবনের নৈশ প্রহরীর জীবন নাকি তোমার জীবন, ছাগলকাণ্ডের মতির কথা বলছে। সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন সাবেক শিক্ষা উপমন্ত্রী ও ইআরআই চেয়ারম্যান ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। একটি ট্যালেন্ট পোল খাতন করা হবে। এই ট্যালেন্ট পোল থেকে বাংলাদেশ ফান্ড করে তাদেরকে বিদেশ পাঠাবে এবং তাদেরকে সুশিক্ষিত বানিয়ে বাংলাদেশ সরকার আবার তাদেরকে দেশে নিয়ে এসে আমাদের রিভার্স ব্রেন ড্রেনকে বন্ধ করে এই জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। অনুষ্ঠানে বক্তারা শ্রমবাজারের চাহিদার উপর ভিত্তি করে শিক্ষাক্রম ঠিক করার তাগিদ দেন। বলেন, চাহিদামুখী শিক্ষায় সমৃদ্ধ ও স্বনির্ভর হবে বাংলাদেশ। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেওয়া হয়। উচ্চশিক্ষা সার্বজনীন অধিকার নয়, শিক্ষা সার্বজনীন অধিকার। সেমিনারের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাধান্য দিতে হবে বাস্তব সমস্যা সমাধানমুখী শিক্ষায়। একই সাথে কোটা ব্যবস্থায় কিভাবে মেধার অবমূল্যায়ন হয় তাও তুলে ধরেন তিনি। অনেকে বলছে তারা ফ্রিডম ফাইটার, অ্যাকচুয়ালি তারা ফ্রিডম ফাইটার না বলে প্রমাণ হচ্ছে। এটা ডিবেট এবং সেটা সলিউশন করা সম্ভব হচ্ছে না, সলভ করা সম্ভব হচ্ছে না, whether he was a real freedom fighter or just a certificate holder। তো এই অবস্থায় আমরা আমাদের নোটি পড়ে সবসময় বলতাম যে না, এখানে যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না, মেধাটাকে বেশি গুরুত্ব দিতে হবে। গেল বছর আন্দোলনের সময় ও সরকার পতনের পর বিদেশে সফল বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ব্যাপক জনপ্রিয়তা পায় রিভার্স ব্রেইন ড্রেইন ট্রেন্ড। হ্যাশট্যাগে দেশে ফেরার কথা জানান শত শত সফল বাংলাদেশি। সেমিনারে সেই রিভার্স ব্রেইন ড্রেইন ট্রেন্ডকেই প্রাধান্য দেন বক্তারা। আল আমিনা গহন, যমুনা নিউজ, ঢাকা। সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার। কোনো ভেদাভেদ থাকবে না, সবার থাকবে সমান অধিকার। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠান উদ্বোধনের পরে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান। বলেন, এই উৎসব সবসময় জারি থাকবে। সেনাবাহিনীর পক্ষ থেকে সকল ধরনের সাহায্য দেওয়ার আশ্বাসও দেন তিনি। এরপর বিকেল 5টার দিকে পলাশীর মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক। এই দেশের প্রতিটা অধিকার, আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। আমরা সবসময় আপনাদের পাশে থাকব, আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনাল থেকে তেল সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এর মধ্য দিয়ে দেশের জ্বালানি তেল নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি অর্থ সাশ্রয় নিশ্চিত হবে বলেও জানান তিনি।
প্রায় ৩,৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহের পেট্রোলিয়াম পাইপলাইন প্রকল্পটি সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। পরে প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, উন্নত প্রযুক্তির এই প্রকল্প বাস্তবায়নে কোভিড, ইউক্রেন যুদ্ধসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। এটি বাস্তবায়নে পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আজকের এই যে ব্যবস্থাপনা বা এই যে প্রকল্পটা, এটা আমাদের সামরিক বেসামরিক যে অংশীদারিত্ব, এটাকে আরো দৃঢ় করবে। প্রকল্পটি চালু হলে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে ২৭ লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে। পাইপলাইনে তেল সরবরাহে খরচ কমার পাশাপাশি প্রতি বছর প্রকল্প থেকে ৩২৬ কোটি টাকা আয় হবে। পরিচালন ব্যয় হিসেবে খরচ হবে বছরে ৯০ কোটি টাকা। সব ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে আমাদের ২৪ এবং ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড, সামরিক এবং অসামরিক যেসব কর্মকর্তা কর্মচারী আছেন এবং এছাড়াও আমাদের সাথে যারা অংশীদারি এবং ঠিকাদার ছিলেন, তাদের সহযোগিতায় আমরা এই প্রজেক্টটি সম্পন্ন করেছি। গত এক বছরে শুধু তেল ক্রয়ের ব্যাপারে প্রায় ১৪০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে। এটা কিন্তু বিপিসির, এটা জনগণের কাছেই যাবে, এই টাকাগুলো ফেরত যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন, দেশের প্রকল্প নির্মাণে বিদেশি ঠিকাদারদের উপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি প্রকল্পগুলো ব্যয় সাশ্রয় ও দ্রুত বাস্তবায়ন করলে অপচয় ও দুর্নীতি অনেকাংশে কমবে। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়। সেই কাজটা সম্ভব হবে। ৫০ লাখ টন ধারণ ক্ষমতার এই পাইপলাইনে ৩০ লাখ টন জ্বালানি তেল সরবরাহ করা যাবে, যেখানে সময় লাগবে মাত্র ৪ ঘন্টা। ২০১৬ সালে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। কাজ শুরু হয় ২০১৮ সালে। ৩ দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটির কাজ শেষ হয় এ বছরের মার্চে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানে কোচিং সেন্টারটির মালিক মুন্তাসিরুল আলম অনিন্দকে তার ২ সহকর্মী সহ আটক করা হয়েছে। আটক অনিন্দ হলি আর্টিজান হামলা এবং অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরীফুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এর আগে একাধিকবার গ্রেফতার হয়েছিল। তার বাবা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন তার চাচাতো ভাই। নগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান শুরু হয় গভীর রাত থেকে। সেনা সদস্যদের পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে আসে পুলিশের বিশেষ দল সিআরটি। প্রায় ১ মাসের গোয়েন্দা নজরদারি সফলতার মুখ দেখে সকালে ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর এ ঘটনায় জড়িত হিসেবে এর মালিক মুন্তাসিরুল আলম অনিন্দ ও তার ২ সহকর্মী রবিন ও ফয়সালকে আটক করা হয়। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও গুলির পাশাপাশি সেখান থেকে উদ্ধার করা হয় ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস। সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির 10টি সিম কার্ড উদ্ধার করা হয়। না, আমার ছেলে হুজুর বাবা এইসবের মধ্যে নাই। ১ মাস হলো কাজে লাগা। এমনি যে পানি টানি আনা, টেবিল মুছা, এরকম ঘটনা এগুলা কিছু জানি না বাবা, কিচ্ছু জানি না। এগুলা আমরা কিচ্ছু বলতে পারবো না। কি বিষয় দেয়ালিয়া কি বলবো? এত বড় বড় লোক মানুষ, কি কার মধ্যে কি করে বলবো? আমার আপন মামা তো দেওয়ারি রে। এলাকাবাসী ও গোয়েন্দা সূত্রগুলো বলছে, আটক অনিন্দ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর পুত্র এবং আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। হোলি আর্টিজান হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য শরীফুল ওরফে খালেদের ঘনিষ্ঠ ছিল অনিন্দ। জেএমবি সম্পৃক্ততায় তাকে এর আগে একাধিকবার গ্রেফতার করা হয়। এই চাকরি করে কিছুদিন আগে থেকে চাকরি করে ওর মতনই ছুটি হয়, চলে যায়, আবার আসে সকালে। বুঝতেও পারিনি, আসে কোচিং হয়, চলে যায়। এই দেখি সে ছোট থেকে বড় থেকে সবাইকে খুব সম্মান পায়, সবার বিপদে সে আগে আসে, কিন্তু এটা যে কেন হলো আমরা নিজেরা বুঝতে পারছি।
ঘটনাস্থলে উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। কোচিং সেন্টার সংলগ্ন পুকুরেও আরও অস্ত্রের সন্ধানে ডুবুরি নামানো হয়। যৌথ বাহিনী আটককৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে। অস্ত্র ও বিস্ফোরক কী উদ্দেশ্যে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। আসামি ছিল, হ্যাঁ, তো আমরা এগুলো দেখবো, যাচাই করে দেখবো। যদি ওই মামলায় যদি সে যদি ইতিপূর্বে গ্রেপ্তার না হয়ে থাকে অথবা যদি জামিনে না থাকে, তাহলে সেক্ষেত্রে সে মামলাগুলো তো তার যেটা আসবে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। পূর্বশত্রুতা ও সীসাবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে খুন করা হয় ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বিকে। হত্যায় জড়িত দুজনকে কুমিল্লা থেকে গ্রেফতারের পরে এমন তথ্য জানিয়েছে র্যাব। সীসা লাউঞ্জের মালিক ইব্রাহিম খলিল সহ এই হত্যাকাণ্ডে জড়িত আরো কয়েকজনকে ধরার চেষ্টা চলছে। গত 14 আগস্ট বনানীর 360 নামের সীসাবারে এভাবেই ছুরিকাঘাতে হত্যা করা হয় রাহাত হোসেন রাব্বি নামের এক যুবককে। বারের লিফটের সামনের সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই চিত্র, যাতে দেখা যায় হত্যায় সরাসরি অংশ নেয় হামজা ও মুন্না সহ আরও কয়েকজন। ঘটনার পরপরই পালিয়ে যায় খুনিরা। মামলা হয় বনানী থানায়। এই ঘটনার ছায়া তদন্ত ও আসামি ধরতে অভিযানে নামে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কুমিল্লার বড়ুয়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের অন্যতম হোতা হামজা ও মুন্নাকে গ্রেপ্তার করে র্যাব একের একটি দল। তাদের দেয়া তথ্যে মোহাম্মদপুর থেকে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ভিকটিম ও খুনিরা সবাই পূর্ব পরিচিত, তবে কিছুদিন ধরে সীসাবারের ভেতরে ও বাহিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। যেটা আমরা জানতে পেরেছি যে রাহাতের সাথে মুন্না এবং হামজার গত 2 মাস আগে পরিচয় হয়। তো তারা নিয়মিত সীসা লাউঞ্জে যেত এবং রাহাতকে তারা বড় ভাই বলে সম্বোধন করত। তো ওইখানে আরেকজন ব্যক্তি, তার নামটা এসেছে সজীব নামে আরেকজন ভাইকে সম্প্রতি তারা বড় ভাই সম্বোধন করা শুরু করে, যার ফলে রাহাতের আবার এটা মেনে নিতে একটু কষ্ট হয় এবং এর ফলে তাদেরকে আবার তাদের সাথে একটা বাকবিতণ্ডা চলে। তো এরই পরিপ্রেক্ষিতে যখন রাহাতে মুন্না এবং হামজাকে দেখে, তখন সে রাত 1টার দিকে তাদেরকে বের হয়ে যেতে বলে। তো তারা বের হয়ে না গিয়ে অন্য কোথাও আত্মগোপন করেছিল ওই সীসা লাউঞ্জের ভিতরে। তো এরপরে যখন রাহাত 4টা বা তারও পরে যখন নেমে আসে সিঁড়ি দিয়ে, তখন তাদের তর্কাতর্কি এবং এই ঘটনাটা সংঘটিত হয়। অবৈধ সীসাবার বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে র্যাব। অবৈধ লাউঞ্জগুলো খোলা থাকে কীভাবে, এটা আমাদেরও কোশ্চেন, আমাদেরও একটা প্রশ্ন। এটা নিয়ে র্যাব কাজ করছে যে এইসব এলাকায় আমাদের এওয়ারে যতগুলো অবৈধ লাউঞ্জ আছে, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে কোঅর্ডিনেশন সম্পন্ন করে দেন আমরা ইনশাল্লাহ এইসবের বিরুদ্ধে অভিযানে যাব। সীসা লাউঞ্জের মালিক ইব্রাহিম খলিল সহ এই হত্যাকাণ্ডে জড়িত আরও বেশ কয়েকজন আসামি পলাতক। তাদের ধরতেও অব্যাহত রয়েছে অভিযান। অজ্ঞাতনামা কয়েকজন আসামিও আছে, প্লাস ইব্রাহিম খলিল এখনও পলায়ন অবস্থায় আছে। তো আমরা তাদেরকে ধরার জন্য অভিযান কার্যক্রম পরিচালনা করছি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শুধু পোশাক শিল্প নয়, সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করতে হবে, অন্যথায় ভবিষ্যতে এসব শিল্প বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। দুপুরে বাংলাদেশ এমব্রয়ডারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিজিএমইএর উদ্যোক্তাদের বেশি বেশি মূল্য সংযোজনের পরামর্শ দেন। বলেন, যত বেশি মূল্য সংযোজন করা হবে তত বেশি পোশাক শিল্প সামনের দিকে এগিয়ে যাবে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। এ সময় বিইএমই এর পক্ষ থেকে তাদের সংগঠনের সদস্য ব্যতীত অন্য প্রতিষ্ঠানকে কাজ না দেওয়ার আহ্বান জানালে সমর্থন করেন বিজিএমইএ সভাপতি। বড় বড় যারা ব্র্যান্ড, তারা ফার্স্ট টিয়ার ফ্যাক্টরি, সেকেন্ড টিয়ার ফ্যাক্টরি এবং থার্ড টিয়ার ফ্যাক্টরি, সব ফ্যাক্টরিগুলোকে কমপ্লায়েন্ট হতে হবে। এমব্রয়ডারি হচ্ছে সম্ভবত সেকেন্ড টিয়ার আর থার্ড টিয়ার ফ্যাক্টরি। এখন খালি পোশাক শিল্প অর্থাৎ আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে কমপ্লায়েন্ট হইলে চলবে না। যারা আপনারা ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিতে আছেন, যদি আপনারা কমপ্লায়েন্ট হইতে না পারেন, কিন্তু ভবিষ্যতে আপনারা টিকতে পারবেন। জাহাজ নির্মাণ শিল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় মেরিটাইম টেকনোলজিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। পোশাক শিল্পের পর জাহাজ নির্মাণ শিল্প রপ্তানির আরেকটি বড় খাতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান শিল্প উপদেষ্টা। বলেন, পরিবেশের ক্ষতি না করেও জাহাজ শিল্পের সর্বোচ্চ বিকাশ ঘটাতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, পোশাক খাতকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে অন্য খাতের এগিয়ে যাবার সুযোগ কাজে লাগানো হয়নি।
Countries that can design, build and export eco-friendly, low-emission vessels will lead the maritime economy of tomorrow. If Bangladesh takes this chance, we can become a global hub for sustainable shipbuilding. We can lead South Asia in eco-friendly maritime technology. পটুয়াখালীতে এক রাতে ব্যাংকের এটিএম বুথ সহ 3টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। পুলিশ জানায় শহরের আদালত পাড়া সংলগ্ন একটি ব্যাংকের ফার্স্ট ট্র্যাক এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে বেঁধে প্রথমে মারধর করে ডাকাত দল। পরে বুথের টাকার মেশিন ভাঙচুর ও ল্যাপটপ নিয়ে সটকে পড়ে তারা। এছাড়া সদর রোডের ফ্যাশন অপটিক্যাল দোকানের তালা ভেঙে মালামাল সহ নগদ টাকা লুট করে ডাকাত দল। পরে পুলিশ ফাঁড়ির পাশে শিকদার স্টোরের তালা ভেঙে বিভিন্ন পণ্য চুরি করেছে ডাকাত দল। জামায়াত ও এনসিপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের ভূষণগাছায় মহানাম যজ্ঞ ও লীলা কীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে সব ষড়যন্ত্র রুখতে রাজপথে থাকার আহ্বান জানান দুলু। বলেন নির্বাচন বানচালের সমস্ত চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিএনপি একমাত্র দল এদেশের হিন্দু ভাইদের পাশে আছে, আপনাদের সাথে থাকবে। এই ভোট যেন আগামী দিনে না হয় এটাকে ঠেকানোর জন্য মূল ষড়যন্ত্র। জামাত এনসিপি তারা চায় না বাংলাদেশের নির্বাচন হোক, তারা নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি ও সেসব আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছে নারী সংহতি। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানায় সংগঠনটির নেতাকর্মী ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন ঐকমত্য কমিশনে বিশেষ একটা গোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এমন অনেক আচরণ করছে যাতে নারীরা ভয় পায়। বক্তারা দাবি করেন সংসদে অন্তত 100টি সংরক্ষিত নারী আসন দিতে হবে। ঐকমত্য কমিশন বয়েজ ক্লাবে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তারা। সেখানে যথেষ্ট নারী প্রতিনিধি নেই বলেও অভিযোগ তাদের। অন্তর্বর্তী সরকারের সময়ও দখলমুক্ত করা যাচ্ছে না নগরীর খেলার মাঠগুলো। স্থায়ী সমাধানের বদলে তৈরি হচ্ছে আরো জটিলতা, এমন অভিযোগ করেছেন মাঠ, পার্ক, জলাধার দখলমুক্ত আন্দোলনের পরিবেশবাদীরা। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে হওয়া এক সংবাদ সম্মেলনে পরিবেশবাদীরা বলেন দীর্ঘদিন বিভিন্ন ক্লাব আর সরকারের মদতপুষ্টরা শহরের মাঠ, পার্কগুলো দখল করে রেখেছে এবং এই সরকারের সময়ও নতুন করে দেখা দিচ্ছে কিছু জটিলতা। তাই দ্রুত মাঠগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পার্কগুলো সবার জন্য উন্মুক্ত করা, মাঠ দখলমুক্ত করতে অস্থায়ী আনসার নিয়োগ সহ 10 দফা দাবি জানিয়েছে এই পরিবেশবাদী সংগঠন। একই সাথে মাঠ দখলমুক্তের চেষ্টায় পরিবেশ সচেতনদের গ্রেফতারি, হয়রানিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে প্রকল্প আমরা 6 মাস আন্দোলন করার পরেও আবার হচ্ছে হাতিঝিলের এখানে কাজ করছি। এই নির্লজ্জ চুক্তিগুলো আসে কোথা থেকে? যারা বাণিজ্যিকভাবে খেলাটাকে করবে তাদের জন্য ঢাকা শহরের বাইরে এইরকম সরকারি প্রচুর খাস জমি আছে, যেটা কৃষি জমিও না, যেটা অন্য কোনোভাবে ব্যবহার করা হচ্ছে না, সেরকম জায়গা বন্দোবস্ত করার কথা ভাবা যেতে পারে। আমরা উপদেষ্টাদের কাছে চিঠি দিই, আমরা রাজনীতির কাছে চিঠি দিই, তাদের অন্যান্য যে সিস্টেম আছে, জিআরএস সিস্টেম আছে, সেখানে দিই। এইগুলোতে কোনো রকম কোনো প্রতিকার পাওয়া যায়। খেলায় খেলায় ময়লা কুড়ালেও মিলবে বিশ্বকাপ, এমনই ভিন্নধর্মী আয়োজন দ্বিতীয়বারের মতো করতে যাচ্ছে জাপান, যার নাম স্পোগোমি ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ এই প্রথমবার অংশ নিতে যাচ্ছে এই আন্তর্জাতিক আসরে, তাই দেশে দল বাছাইয়ের উদ্যোগ নিয়েছে পরিবেশ বান্ধব সংগঠন ওয়ান ব্যাক ট্রাশ। এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। ময়লা কুড়িয়ে বিশ্বকাপ জয়, উদ্ভট মনে হলো ভিন্নধর্মী এই খেলার আয়োজক জাপান। নিত্যদিনের বর্জ্য সংগ্রহের এই আয়োজনের নাম স্পোগোমি ওয়ার্ল্ড কাপ। এই উদ্যোগের মূল লক্ষ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি। অংশগ্রহণকারীরা বলছেন এমন ভিন্নধর্মী খেলায় যোগ দিতে পেরে তারা উচ্ছ্বসিত। আমরা আগে কখনো শুনি না এই গেমের কথা, তো আমরা হচ্ছে ফেসবুকে দেখি যে স্পোগোমি ওয়ার্ল্ড কাপ নামে একটা গেম হবে। একটা সচেতনতা তৈরি, সাথে একটা খেলার মতো একটা আবহ, সব মিলিয়ে খুবই
ইন্টারেস্টিং একটা কনসেপ্ট মনে হয়। পরিবেশ তো অনেক অপরিষ্কার, আমাদের কারণেই অপরিষ্কার হয়, আর এটা তো হচ্ছে ক্লিন করাটা আমাদেরই দায়িত্ব। এখন এরকম জিনিসে যদি মানুষ ইনফ্লুয়েন্স হয়, আসে পরিষ্কার করার বিষয়গুলো খেলার মাধ্যমে, তো এটা আমাদের জন্য ভালো। আমাদের খুবই ভালো লাগছে, কারণ এগুলো মানুষকে আরও সচেতন করবে, যেখানে সেখানে ময়লা ফেলতে দিবে না বা চাবে না ময়লা ফেলতে। প্রতিটি দলে খেলতে পারবেন সর্বোচ্চ 3 থেকে 5 জন। বাংলাদেশে আয়োজিত ইভেন্টের জন্য প্রাথমিক নিবন্ধন করেছিল 200টি দল। লটারির মাধ্যমে 60টি চূড়ান্ত হয়, যার মধ্যে চূড়ান্ত হলো একটি। তারাই বাংলাদেশের হয়ে খেলবে বিশ্বমঞ্চে। আয়োজকরা বলছেন, খেলার মাধ্যমে হলো মানুষের মাঝে বাড়বে সচেতনতা। আগামী প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের পরিবেশকে রক্ষার কোনো বিকল্প নেই। আর আমরা স্পোগমিতে হচ্ছে আমরা এটা মূলত এই যে আমরা ক্লিনিং করি, এটা কিন্তু একটা প্রতিযোগিতা। পরিবেশ বান্ধব একটা খেলা হচ্ছে স্পোগমি। It's not duty, so you can enjoy, and it's good for environment. So it's easy to spread everywhere. অংশগ্রহণকারীদের মানতে হবে কিছু নিয়ম। 1 ঘন্টার মধ্যে কোরানো ময়লা আবর্জনা শ্রেণী হিসেবে ভাগ করা হবে, সে অনুযায়ী আসবে পয়েন্ট। অক্টোবরে জাপানে আয়োজিত হবে স্পোগমি ওয়ার্ল্ড কাপ। 2023 সালে প্রথমবার 21টি দেশের অংশগ্রহণে হয় এ আয়োজন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।